Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সত্য সত্য কখনো ভয়ঙ্কর হয় না। ভয়ঙ্কর হয় সেই সত্য থেকে নিজেকে অজানা রাখা। হ্যালো রক্তিম কোথায়? এই তো স্যার মলে এসছি। সুজাতার কিছু গ্রসারি আইটেম কেনার ছিল, তো ও সেটা কিনছে, আর আমি তো সেই একই, তার বাইরে অপেক্ষা করার ফাঁকিতে টুকটাক স্মোকিং। ওই আর কি। যাই হোক, যেটা বলার জন্য ফোন করলাম, আচ্ছা আমাদের কি মিস্টার দাসের কোম্পানিটাতে ইনভেস্ট করাটা ঠিক হলো? কেন স্যার? আরে আজকে অনন্ত বাবুও বলছিলেন যে মিস্টার দাস নাকি 1 বছর জেল ফেল কেটে এসেছেন কি একটা ফ্রড কেসে। সরি টু ইন্টারাপ্ট স্যার, বাট সেরকমটা কিছুই নয়। আসলে ওটা পুরোটাই ফলস কেস। আমি স্যার আগেই সমস্ত খবর নিয়ে ফেলেছি ওনার ব্যাপারে। সমস্ত যাচাইয়ের পরই ওনাকে আপনার সামনে আসতে পারমিট করেছি। আর যদি স্যার এদিক ওদিক কিছু নোটিস করি, দেন আই উইল টেক কেয়ার অফ দ্যাট। ইউ ডোন্ট ইভেন ওয়ারি। থ্যাঙ্কস আ লট রক্তিম, তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই। আরে স্যার কি বলছেন আপনি? বরং আমি উল্টো ব্লেসড যে আমি আপনার অধীনে রয়েছি। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলা হয়নি যেটা। হ্যাঁ বলো বলো। স্যার প্রথমত আপনার বাড়ির সিসিটিভি ক্যামেরা 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যেই পার্টসগুলো এখানে পাওয়া যাচ্ছিল না, সেগুলো শুনলাম ওরা নাকি বাইরে থেকে এনেছে আজ। তো মিনিমাম 4 দিন লেগে যাবে স্যার। কোনো সমস্যা নেই, আস্তে ধীরে করুক রিপেয়ারিং। শিওর স্যার। আর স্যার আপনার কাছে আজকাল আমাদের নিউজ চ্যানেল থেকে কল আসতে পারে ফর ইন্টারভিউ পারপাস। আমি সমস্ত কিছু দেখে নিয়েছি, ওইসব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করবে না। ওই জার্নি স্ট্রাগল এগুলি টুকটাক। বেশ, তাহলে আমার ইন্টারভিউ দিতে কোনো সমস্যা নেই। উল্টো এতে আমাদের কোম্পানির একটা মার্কেটিং হয়ে যাবে, কি বলো? হ্যালো ভাই, আবারও। হ্যাঁ তুই দাঁড়া, আমি আসছি এখনই। আচ্ছা দাদা, আমি কি আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো। না, আমি কয়েকদিন থেকে আপনাকে নোটিস করছি, বা বলতে পারেন একভাবে অবজার্ভই করছি, যে আপনি রোজিনী একই টাইমে এখানে আসেন এবং একটা ফোনও আসে আপনার এই টাইমে, এবং সেই ফোনে আপনি রোজিনী একই কথা বলেন। তাই ঘটনাটা একটু জানার আমার কিউরিয়াসিটি। আচ্ছা, তুমি জানতে চাইছো আমি সেম ডায়লগ কেন বা কার উপর বারবার থ্রো করছি, তাই তো? না ঠিক সেটা নয়, আপনার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি শেয়ার করতেই পারেন। আচ্ছা, ফেস রিডিং? না ঠিক তা নয়। কথায় আছে না, উইজডম ফ্লারিশেস ইন দ্য গার্ডেন অফ ডাইভার্স ভিউ পয়েন্টস। ঠিক বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কিউরিওসিটিটা একটু স্টেবিলাইজ করা যাক। যে আসলে কলটা করে সে আমার আসলে খুব একজন অদ্ভুত ডেসপারেট বন্ধু।
ওর আর আমার মধ্যে বন্ধুত্বের কোনো পারফেক্ট ডেফিনেশন নেই। অনেকের কাছে বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে, যেরকম বেস্ট ফ্রেন্ড, জিএফ, বিএফ, ফ্রেন্ডস অফ বেনিফিটস। কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা না একটু অন্যরকম। মানে দুজন দুজনের সাপোর্ট সিস্টেম বলতে পারো। মানে আমরা যদি কোনো একটা ডিসিশন নেই, তাহলে সেই ডিসিশনটা একা একা নেই না। আমি ডিসিশন নিলে ওর সাপোর্ট নিয়ে করি, বা ও ডিসিশন নিলে আমার সাপোর্ট নিয়ে করে। তাহলে বুঝতে পারছো তো আমাদের ফ্রেন্ডশিপটা কি ধরনের। কিন্তু এই অদ্ভুত আর ডেসপারেট বলার কারণটা? মাঝে মাঝে মনে হয় এই অদ্ভুত আর ডেসপারেট ওয়ার্ডটা ওর জন্যই তৈরি করা হয়েছে। ও না অনেক বড় বিজনেসম্যান হতে চায়। ও ওর আইডিয়া বহুজনকে শুনিয়েছে, কিন্তু বারবারই রিজেক্ট হয়েছে। কিন্তু ও ভেঙে পড়েনি। ব্যাপারটা হচ্ছে ও বারবার ফেল করেও হার মানেনি, বরং এই ফেইলিওরকে ও বারবার মোটিভেশন হিসেবে ধরে নিয়েছে। আর এই তার অদম্য জেদের জন্যই ওকে আমি ডেসপারেট বলি। ওর জায়গায় আমি থাকলে তো এসব আমি ট্যাকেলই করতে পারতাম না। ডেসপারেটটা বুঝলাম, কিন্তু অদ্ভুতটা কেন? মতি কাকু একজন মস্ত বড় বিজনেসম্যান ছিলেন। এক অ্যাক্সিডেন্টে মতি কাকু তার স্ত্রী এবং সন্তানকে একসাথে হারিয়ে ফেলে। কি প্যাথেটিক সিচুয়েশন ভাবতে পারছো? তারপর মতি কাকু মেন্টালি প্রচন্ড সিক হয়ে যায়। কিছুদিন পর মতি কাকু একটি চাইল্ড অ্যাডপ্ট করেন, আর সেই চাইল্ডটাই হচ্ছে এই রিজু। রিজুর তখন মাত্র 2 বছর বয়স। আর যেহেতু রিজু মতি কাকুকে একজন আইডল হিসেবে মানে, তাহলে ভাবতে পারছো এবার যে রিজুর বড় বিজনেসম্যান হওয়ার জেদটা কার থেকে এসছে। কিন্তু তাদের এই খুশি বেশি দিন টিকলো না। মতি কাকুর দাদা ছলে বলে কৌশলে মতি কাকুর থেকে সমস্ত বিজনেস নিজের নামে করে দেয়। মতি কাকুর কাছে পড়ে থাকলো শুধু এই বাড়িটি। মতি কাকু অবশ্য একজন লয়ার অ্যাপয়েন্ট করেছিল কেসটা জেতার জন্য, কিন্তু মতি কাকুর দাদা টাকা দিয়ে সেই লয়ারকে পর্যন্ত কিনে নিয়েছে। তারপর মতি কাকু প্রচন্ড রকম ভাবে ভেঙে যায়। রিজুর যখন মাত্র 11 বছর বয়স, তখন মতি কাকু এই শখ আর নিতে না পেরে ব্রেন স্ট্রোকে মারা যায়। আর তখন থেকেই রিজুর কাছে এই বিজনেসম্যান হওয়ার স্বপ্নটা শুধু স্বপ্ন থেকে যায়নি, জেদে পরিণত হয়ে যায়। Mama, take this badge off of me. I can't use it anymore. Getting dark, too dark to see. Knock, knock, knocking on heaven's door. Knock, knock, knocking on heaven's door. হ্যালো। স্যার আমরা এমকন নিউজ থেকে বলছি। ও হ্যাঁ, বলুন বলুন। আসলে স্যার আমরা আপনার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে চাই। অবশ্যই, আমি রাজি আছি ইন্টারভিউ দিতে। তবে ইন্টারভিউটা কোথায় নেবেন? স্যার আপনার যদি কোনো সমস্যা না হয় দেন আপনি আমাদের স্টুডিওতে আসতে পারেন, অ্যাজ আপনি সব ইন্টারভিউ আপনার বাড়িতেই দেন, সো এবার না হয় একটু আলাদা হলো। তারপর মিস্টার ব্যানার্জি প্রথমবার স্টুডিওতে এলেন ইন্টারভিউ দিতে। এটা তো আলাদা করে এক্সক্লুসিভ হেডলাইন বানিয়ে প্রচার করবেন আপনারা। স্যার আইডিয়াটা কিন্তু মন্দ নয়, অ্যাজ এখন আপনার যে ডিমান্ড, টিআরপি বাড়ানোর জন্য এই ছোটখাটো হেডলাইনই যথেষ্ট। বেশ, আমি স্টুডিওতেই চলে আসবো। আপনি বরং রক্তিমকে আপনাদের স্টুডিওর অ্যাড্রেসটা একটু পাঠিয়ে দেবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, ইন্টারভিউটা কবে নিচ্ছেন? কাল যদি আপনি ফাঁকা থাকেন দেন কালই করা যাবে। হ্যাঁ, কাল রাতে ফাঁকা আছি আমি। হোক, তখন হোক। ওকে স্যার, ডান।
তোকে কতবার বলেছি এইসব আইডিয়া পিচিং ইন্টারভিউ ছেড়ে নিজের বিজনেসের দিকে একটু মন দে না। আরে আমি তো তোকে তো বাড়ি বিক্রির কথা বলিনি একবারও, আমি তোকে বাড়ি বন্ধক রাখার কথা বলেছি। আর বাড়ি বন্ধক রেখে যে টাকাটা পাবি সেই টাকাটা তুই বিজনেসের কাজে লাগাবি। আর দেখ তোর বিজনেসের আইডিয়ার উপর ভরসা আছে তো, আমি তো সেটাই ইউটিলাইজ করতে বলছি তোকে। বন্ধক? আমি আমার বাড়িটাকে রেন্টে দেওয়ার কথা ভাবতে পারি, তুই বুঝবি না? আরে আমি বুঝি রে। তাহলে বলিস কেন? আরে একটু অবশ্য রেখে যদি সেন্সিবল ডিসিশন নিস। তোর এই সিদ্ধান্তকে সেন্সিবল লাগছে? সেন্সিবল না মনে করার কারণ? এই বাড়িটাই ছিল আমার বাবার শেষ জীবনের একমাত্র সম্বল। সবকিছু হারিয়েও তিনি এই বাড়িটাকে হাতছাড়া করেননি। যেখানে আমার বাবার শেষ স্মৃতিকে রক্ষা করা উচিত, সেখানে তুই। আচ্ছা, এত ফেলিয়ারের পরেও আমি কি করে এত মোটিভেটেড থাকি জানিস? এই বাড়িটা আমাকে প্রত্যেকটা ফেলিয়ারের পর রিমাইন্ডার দেয়, রিজু হার মানবি না, নিজের শেষ দিন পর্যন্ত চেষ্টা কর। মতি কাকু স্ট্রাগল জার্নিটার কথা একটু ভাব। মতি কাকু কিন্তু তোর মতো কিন্তু এতটা জেদি ছিলেন, সেই কারণে কিন্তু বাবার আংটি এবং মার কানের দুল বিক্রি করতে একদমই রাজি হননি প্রথমে। তারপরে বাবা মার কথা শুনে সেগুলো বিক্রি করে সেই বিক্রির টাকা বিজনেসে কাজে লাগিয়ে এত বড় বিজনেসম্যান হতে পেরেছিলেন। আর মতি কাকু কিন্তু প্রতিটা ইন্টারভিউতে এই বিজনেসের স্ট্রাগলের ব্যাপারটা তুলে ধরেন। তাহলে তুই একটু নস্টালজিক এরিয়া থেকে একটু বাইরে বেরিয়ে আয়, বেরিয়ে একটু প্র্যাকটিক্যালি ভাব। আরে ধর তোর ছাত্রের বাবা হয়তো কল করেছে, তোর এত দেরি হচ্ছে কিনা সেটা জানার জন্য। দেখ তোর ছাত্রের কথা আমি কিচ্ছু জানি না, তবে আমি তোকে বলছি তুই যদি এইভাবে চলিস না তাহলে তুই কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতে অনেক দেরি করে ফেলবি। শুনতে চায় না কেউ নিজের গল্প, কারো নিজের গল্পে থাকে সাপের গর্ত, কারো নিজের গল্পে সব নিজেই গর্ত, কারো নিজের গল্প ভাঙে নিজের ঘর দোর। চুপ থাকি কেন জানে না তো এরা কেউ, জল শেষ তাও ওঠেনি তো কোনো ঢেউ। broken but I'm still alive, call me when you need a drive, they be spreading shit about me, calling me a homicide। সোজা পথে একা হাঁটা অভ্যেসে দাঁড়িয়েছে, সাথে নেই কেউ যখন ফেলিয়ার হাত বাড়িয়েছে। দেখো হেরে গেছি আমি তবু চোখে নেই জল, পিছনে ঘুরলে বুঝি দরকার পিস্তল। আজ বদলেছে সময়, পাল্টেছে চেনা মুখ, সময় তো কমায় কাছে মানুষের সুখ। ডিপ্রেশনের নামে কত এক্সকিউজ, as a life is a game but I don't know how to play chess। পিছনে হাজার তবু কথা ওঠে সামনে না, পিছনে হাজার তবু দরকারে সামনে না। Feel I'm in vanity when they ask me for charity, I just want the clarity that they never back out। I'll be running smooth without leaving clues and just breaking cues with no excuse। হ্যালো, মিস্টার রিজু ব্যানার্জি বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আপনি আমাদের ওয়েবসাইটে ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য অ্যাপ্লাই করেছেন, তাই না? ও হ্যাঁ করেছিলাম, হ্যাঁ। আপনার সিভি আর শর্ট ইন্টারভিউর ভিডিও দেখে আমাদের কোম্পানির হেড ইমপ্রেসড, অ্যান্ড কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। আমি সিলেক্টেড? হ্যাঁ, আর অবশ্যই আপনার সমস্ত ডকুমেন্টস লাইক আধার, প্যান কার্ড আর যে ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে সেটার ডিটেলস এসবের পিডিএফ বানিয়ে এখনই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করে দেবেন, কেমন? স্যার থ্যাংক ইউ সো মাচ ফর দি অপরচুনিটি। আমি ডকুমেন্টসগুলো সেন্ড করে দিচ্ছি। সেগুলো ভেরিফাই করবার পর আপনাকে কোম্পানির হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। স্যার একটা কথা জিজ্ঞেস করতাম, আমার স্যালারিটা এক্স্যাক্টলি কত হবে? এখন তো অ্যারাউন্ড 15,000-এর মতো পাবেন, পরে এক্সপিরিয়েন্স বাড়তে থাকলে স্যালারিও বাড়তে থাকবে। স্যার থ্যাংক ইউ সো মাচ ফর দি অপরচুনিটি। আমি ডকুমেন্টসগুলো খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার। সুজয়কে একটা
আরে রক্তিম, তুমি কোথায়? তোমার ফোন সারাদিন সুইচ অফ, কোনো সমস্যা? আসলে স্যার কাল হঠাৎ করে ফোনটা হ্যাং হতে শুরু করে, পরে নিজে থেকে সুইচ অফ হয়ে যায়। আজ গিয়ে ঠিক আছে, কিছু ইন্টারনাল ইস্যু ছিল, এখন সেরে গেছে। বুঝলাম। স্যার বললাম যে কাল তো পরে আর আপনাকে জানানো হলো না। ওই নিউজ চ্যানেলে ওয়ান অফ দ্য মেম্বারের সাথে আজ আমার কথা হলো, ওরা 1 উইক পরে আপনাকে কল করে ইন্টারভিউ শিডিউলটা ফিক্স করে নেবে। কি? কালই তোদের ফোন এলো, আজ ইন্টারভিউ ফিক্স হলো, তোমার অ্যাড্রেস দেয়নি? ইম্পসিবল স্যার, ওরা আমাকে আজ কল করে জানালো যে ওরা এখনো আপনাকে কল করেনি, বাট 1 উইক পরে কল করে সব ফিক্স করে নেবে। আমার তো মাথায় কিছু ঢুকছে না। তুমি একবার এমকন নিউজে ফোন করে ব্যাপারটা কনফার্ম করে দাও তো আমাকে। ওয়েট, এমকন কারা স্যার? আমি তো বেঙ্গল 24 নিউজের কথা বলছি, ওরাই তো আপনার ইন্টারভিউ নিতে চাচ্ছে। জাস্ট আ মিনিট, বেঙ্গল 24 এমকন নয়? একদমই না স্যার, আমি তো ফার্স্ট টাইম নাম শুনলাম। আমি ওদের নিউজ চ্যানেলকে তোমার ফিক্স করা নিউজ চ্যানেল ভেবে কথা বলছি। স্যার আপনি একবারও ওদের চ্যানেলটা ভেরিফাই করলেন না? আরে আমি তো তোমার ভরসায় ছিলাম, প্লাস তোমার ফোনও বন্ধ। তাহলে স্যার আপনি একটা কাজ করতে পারেন, ওদের কোনো একটা এক্সকিউজ দেখিয়ে ইন্টারভিউটা ক্যান্সেল করে দিন। আজ আপনি স্যার ইন্টারভিউ দিতে গিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনের সামনে পড়লে পরে আমাদেরই সমস্যা। ঠিক, সেটাই করছি। আচ্ছা রাখো। বুঝলাম। কি বুঝলেন ডাক্তারবাবু? এই যে তোমার মাঝে মাঝে ভীষণ ব্লার হয়ে আসে, চারিদিক থেকে লাউড সাউন্ড কানে আসে, উইকনেস, ডিজিনেস, এগুলোর একটাই রিজন। একটা রিজন বলতে? অ্যাংজাইটি ডিসঅর্ডার। দেখো, হাই স্ট্রেস লেভেলের কারণে ফাইট অর ফ্লাইট রেসপন্স ট্রিগার হয়ে গেলে তোমার প্যানিক অ্যাটাক পর্যন্ত হতে পারে। না, ডোন্ট ওয়ারি, তুমি কিন্তু এখনো সেই স্টেজে পৌঁছে যাও। কিন্তু ডাক্তারবাবু, এর থেকে বাঁচার কোনো সলিউশন? বাঁচার উপায় তো অবশ্যই আছে, তবে সেটা সময় সাপেক্ষ। দেখো, এর মেডিকেশন আছে, তবে তোমার মনকে শান্ত রাখাটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর। তবে আমার যেটা সাজেশন, তোমাকে এখন তোমার মনের কথাগুলো শেয়ার করতে হবে, দেখবে তুমি ধীরে ধীরে ভালো হয়ে উঠছো। ঠিক আছে, আজকে তোমাকে আমি একটা অ্যান্টি ডিপ্রেশন লিখে দিচ্ছি, এটা তুমি নিয়মিত খেয়ে। তুই না মেন্টালি স্ট্রং ছিলি, আর এখন আর মেন্টাল স্ট্রেংথ যা সিচুয়েশন। আর শোন, এখন তোকে এই সিচুয়েশন থেকে বের করাটাই আসল লক্ষ্য। আমি আর এসব নিয়ে চিন্তাই করবো না, তুই শুধু টেনশন ঝেড়ে ফেল। কারণ তুই মনে রাখবি, কালো রাস্তার সূর্যাস্ত ঘটলে ভালো রাস্তা সূর্যোদয় হবে। আর দেখ, তোর আর আমার সিচুয়েশনটা না একই রকম। কত প্রোডাকশন হাউসে আমার লেখা দেখালাম, কেউ ইন্টারেস্টই দেখাচ্ছে না। এই 9 to 5 জব করে টাকা তো আসেই রে, কিন্তু সেই মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই। দেখিস, আমি একদিন বড় বিজনেসম্যান হব, আর তখন তোর স্টোরি নিয়ে আমি ফিল্ম বানাবো, আর আমি হব সেই ফিল্মের প্রডিউসার। আমার ইচ্ছেটা জানিস, আমার ইচ্ছা আমার লেখা কোনো রিয়েল লাইফ ইনসিডেন্টের উপরে স্টোরি হোক। বায়োপিক? বায়োপিক ঠিক না, মানে রিয়েল লাইফ ইনসিডেন্টই থাকবে, তার মধ্যে একটু ফিকশন থাকবে। মানে ধর, কাহিনীটা রিয়েল লাইফের উপরেই থাকলো, কিন্তু তার মধ্যে একটু চেঞ্জেস। যেমন? দেখ, আমি তোকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। মনে কর তোর জিপের সাথে ব্রেকআপ হয়েছে, ব্রেকআপের পরপরই তোর জিপ মারা গেছে। তোর ব্রেকআপ হিস্ট্রি, তোর কল মেসেজ কিছু বিচার করে তোকে কোর্ট তোকে দোষী সাব্যস্ত করে তোকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। এরপর কিছুদিন পরে দেখা গেল যে তুই আসল দোষী না, দোষী ছিল ওর। তখন তোকে কোর্ট বিচার করে রিলিজ করে দিল। কিন্তু দেখ, আমি যদি স্টোরি লিখতাম এই পর্যন্ত হুবহু সেম রাখতাম। কোথায় চেঞ্জ করতাম জানিস? তুই যখন বাড়িতে ফিরে আসলি না, তখন আমি স্ক্রিনে তোর ফ্ল্যাশব্যাক দেখাতাম, মেন্টাল ফ্ল্যাশব্যাক যাকে বলে। কি দেখাতাম বলতো? যে আসলে খুনটা তুই করেছিস,
কিন্তু তুই এমন ভাবে ঘটনা সাজিয়েছিস যে তোর দোষ চলে গেছে অন্যের কাছে। প্লট টুইস্ট। ইয়েস। তাই বলে তুই নিজের বন্ধুর গার্লফ্রেন্ড খুন? আরে ভাই এক্সাম্পল দিচ্ছি, এত ইমোশনাল হচ্ছিস কেন রে? আমি তো জাস্ট রিয়েল লাইফ এক্সাম্পল, মানে রিয়েল লাইফ ঘটনাকে একটু ফিকশনাইজ করলাম রে। ক্যারি অন ব্রো। কিন্তু তোর এসব শোনার পরে গার্লফ্রেন্ড বানানোর আগে আমাকে 108 বার ভাবতে হবে। আরে ভাই তুই জিয়ে মারা, আগে তো ব্রেকআপ করিস না। এই বুদ্ধিটা তো। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার আজ আসা হচ্ছে না, বুঝলেন, একটা জরুরি মিটিং পড়ে গেল। আই এম সো সরি ফর দ্যাট। আজ আসতে পারছি না। নো ইস্যু, আপনি কাল আসুন। না না, কাল আমি যাচ্ছি ইটালি। আজই ফাঁকা ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা কাজ পড়ে যাওয়ায় এক কাজ করছি, ইটালি থেকে ফিরে এসে আমি সবার প্রথমে আপনাদের চ্যানেলে ইন্টারভিউ দেবো, কেমন? ঠিক আছে, আপনাকে স্টুডিওতে আসতে লাগবে না, আমরাই বরং আপনার বাড়ি চলে আসছি। I'm so sorry, but today is not possible for me to attend the meeting. Am I clear? স্যার আমরা চলে এসেছি। মানে এসব এসব কি অসুবিধামি? আমি যখন বলেছি ইন্টারভিউ দেবো না, দেন why the fuck are you still forcing me? চলে যাও এখনই এখান থেকে, নইলে। হ্যালো টিম, কি হয়েছে? আমার চোখে জোর করে কালো পট্টি পরিয়েছে কিছু জন, মাথায় গান পয়েন্ট করে কন্টিনিউয়াসলি আমাকে হুমকি দিচ্ছে। আমাদের কোম্পানিতে ওরা নাকি বম প্ল্যান করেছে এবং আমাদের কোম্পানি নাকি ওরা উড়িয়ে দেবে, সাথে আমাকে আর আমার স্ত্রীকেও মেরে ফেলবে যদি আপনি ওদের কথা না মানেন। মানে কি বকছো এসব? এগুলো কি হচ্ছে স্যার? হ্যালো হ্যালো, এই কি চান বলুন তো? আপনারা কি চান? টাকা পয়সা তো আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো বলছি। ওকে, দুটো কোশ্চেনের অ্যান্সার চাই ব্যাস। যদি সঠিক উত্তর পাই দেন আই প্রমিস এই সব কিছু থেমে যাবে। প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম আস। তোমার যা চাই আমি প্রোভাইড করে দেবো। কত টাকা চাই তোমার বলো? আমার অনলি অ্যান্সার চাই। ভনিতা না করে তোমার কি চাই তুমি বলো। এবারও তোমার মনে হচ্ছে আমি ব্যঙ্গ করছি? আমার দুটো অ্যান্সার লাগবে সঠিক। যদি রাজি থাকো দেন এটির প্রসেস স্টার্ট হবে। আনলেস আমার 2 মিনিটও সময় লাগবে না এই সব কিছুকে ডিস্ট্রয় করতে। আমি রাজি, আমি রাজি। রিল্যাক্স, আমি রাজি। ওকে, লেট দ্য গেম বিগিনস। Elle est à toi cette একটাই মাত্র আশা ছিল, আজ সেটাও ডুবে গেল। স্বপ্নেও ভাবতে পারিনি যে এই ওয়ার্ক ফ্রম হোম জবটা এইভাবে স্ক্যাম করে নেবে। ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্যের পথে, বাড়ির ইলেকট্রিক বিল দেওয়ার মতো টাকা নেই, টিউশনগুলোও নেই। সুজয়কে কল করব? না থাক থাক, বেচারা নিজেই এত সমস্যায়। আপনি
না, বেশ অনেকক্ষণ ধরেই আপনাকে নোটিশ করছি, আপনাকে বেশ ডিস্টার্ব লাগছে। কি ব্যাপার বলুন তো? কই না তো। কিছু কথা না বললেও বোঝা যায় রিজুবাবু। আপনি আমার নাম জানলেন কি করে? জানতে হয় রিজুবাবু, আপনি বেশ অনেস্ট মানুষ, আর আপনার এই অনেস্টির পরিণাম কি হলো সেটা তো আপনি নিজে দেখতেই পারছেন। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আমি আপনাকে 10 লাখ টাকার একটা অফার দিতে চাই। আপনাকে জাস্ট দুটো কোশ্চেনের ঠিকঠাক অ্যান্সার দিয়ে সেই 10 লাখ টাকাকে অ্যাচিভ করতে হবে। আপনি কি রেডি? চিন্তা নেই রিজুবাবু, প্রত্যেকটি কোশ্চেনই হবে আপনার লাইফের সঙ্গে ইন্টারলিঙ্ক। আর এই পুরো প্রসেসটাকে আপনি গেম বলবেন না আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি বলবেন, সেটা একদম আপনার উপরে। গেম গেম তো ভাগ্য খেলছে আমার সঙ্গে। কাল রাতে যখন ইলেকট্রিসিটি বিল দেওয়ার টাকা ছিল না বলে কারেন্ট চলে গেল, তখন ভাবলাম বাড়িটা বন্ধক দিয়ে দিই। তারপরে ভাবলাম না, বন্ধক দেবো না, এর চেয়ে বরং গ্যাম্বলিং শুরু করি। আমি আমার জীবনে কখনো এ ধরনের কিছু ভাবিনি। দেখুন, আমার মানসিক অবস্থা মোটেই ভালো নেই। দয়া করে এরকম একটা সময় আমার সঙ্গে এরকম মস্করা করবেন প্লিজ। দেখুন, 10,000 টাকা? এর পাশে যদি আপনি আরো দুটো শূন্য অ্যাড করতে চান, তাহলে জাস্ট দুটো কোশ্চেনের ঠিকঠাক অ্যান্সার দিয়ে আপনি সেটা অ্যাচিভ করতে পারেন। আমি জানি এখন আপনার মাথায় অনেক কিছুই চলছে, আমি কে বা এতে আমার ফায়দা কি। ডোন্ট হারি, টেক ইউর টাইম। আর আপনি যাদেরকে ভরসা করেন বা যাদের প্রতি আপনার বিশ্বাস রয়েছে, আপনি তাদের সঙ্গে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে পারেন। আর চেকে তো আমার নাম্বারটা মেনশনই রয়েছে, কোনো অসুবিধা হলে একটা কল করবেন। Coquillages et crustacés, qui l'eût cru déplore la perte de l'été, qui depuis s'en est allé. On a rangé les vacances dans des valises en carton. কিরে, তোর কাছ থেকে আমি একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস নেব, আর তুই আমাকে জল আনতে পাঠিয়ে আমার ফোন টিপছিস। দেখ, তোকে একটা কথা বলি, তুই যখন কাউকে কল করিস না, কল চলাকালীন তুই যদি কল রেকর্ড অন করিস, তাহলে অপর পাশে কিন্তু একটা ভয়েস নোট চলে যায়, যার মাধ্যমে উনি বুঝতে পারে যে তুই কল রেকর্ড স্টার্ট করেছিস। তাই তোর দেখ, তোর মোবাইলে কল রেকর্ড আমি এনেবল করে দিলাম। এতে কি হবে, তুই নেক্সট টাইম যখন কাউকে কল করবি, অটোমেটিক তোদের কথা সব রেকর্ড হয়ে যাবে, আর অপর পাশে টেরও পাবে না। তো এটাকে এনাবেল করার রিজন? দেখ, তোর কিন্তু অবস্থা মোটেও ভালো যাচ্ছে না। তোর আগের ভার্সন আর এখনের ভার্সন দুটোকে মিলিয়ে আমি কোনো স্টুপিড সাউন্ড করতে চাই না, তবে তোকে এটা বলতে যাচ্ছি, তুইও তো মানুষ, তোরও তো একটা সহ্যের সীমা আছে। একটু ঝেড়ে কাজ তো ভাই। আচ্ছা, চেকটা রিয়াল তো? হ্যাঁ, সব টাকা উঠিয়ে নিয়েছি আমি। দেখ, আমি লোকটির মোটিভ জানি না, লোকটি নিজেকে পোট্রে করছে ভগবানের দূতের মতো। তবে সব কিছু যদি তুই ছেড়ে চিন্তা করিস, আমি বলবো একসেপ্ট দি অফার। কারণ দেখ, এতে তো তোর কোনো লোকসান নেই, বরং তুই যদি সঠিক উত্তর দিতে পারিস, তুই প্রচুর টাকা পেয়ে যাবি, তাই না? হ্যাঁ, যদি লোকটা জেনুইন হয় তবেই। দেখ, লোকটা জেনুইন কিনা আমি জানি না, ফেক বা স্ক্যামার কিনা সেটাও আমি বলতে পারবো না,
কারণ এত অল্প সময়ে কাউকে জাজ করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু দেখ, এতে তো তোর কোনো লোকসান নেই। গিভ ইট এ ট্রাই। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের তো সেই কল রেকর্ড এনাবেল করাই আছে, সেটাকে কাজে লাগিয়ে দেবো। তো কল করি? ইয়েস, গো ফর ইট। বলুন, কি কোয়েশ্চেন করবেন, আমি রাজি। দ্যাটস গ্রেট। তবে কিছু রুলস বলে দিচ্ছি। হ্যাঁ বলুন। প্রথমত, আপনাকে সঠিক অ্যান্সার দিতে লাগবে, তবেই আপনি টাকাটা পাবেন। চিন্তা নেই, সব উত্তর সঠিক হবে। আই লাইক ইউর কনফিডেন্স। শেষ নিয়ম হলো আপনাকে প্রত্যেকটা অ্যান্সার একা দিতে হবে, মানে আপনার সাথে কাউকে থাকা যাবে না। যদি এই মোমেন্টে আপনার সামনে কেউ থেকে থাকে, দেন হয় তাকে দূরে যেতে বলুন, যেখান থেকে সে আপনাকে দেখতে পারবে না এই প্রসেস চলাকালীন, আর না হয় আপনি কোনো একটা জায়গায় চলে যান যেখানে শুধু আপনি একাই থাকবেন। আরে বাট কেন? চুপ, তুই কথা বল, আমি পাশের রুমে যাচ্ছি। বলুন। তো আপনি রেডি? ওকে। আপনি আপনার লাইফের সবচেয়ে প্রিয় মানুষের কথা চিন্তা করেন, এক্সক্লুডিং ইওর প্যারেন্টস। ওকে, করলাম। আপনি ওনার নামটা বলতে পারবেন? ওর নাম সুজয়, আমার একমাত্র বন্ধু। বাহ, বেশ গভীর বন্ধুত্ব দেখছি। অবশ্যই। বেশ, তো এখন আমার প্রথম প্রশ্ন হলো, আপনাকে যদি 10 লাখ টাকা আর সুজয় যে কোনো একটিকে বেছে নিতে বলি, তো আপনি কোন অপশনটা চুজ করবেন? আপনি তৈরি? প্রথম কোশ্চেন, আপনাকে যদি আপনার কোম্পানি আর আপনার কোম্পানির এমপ্লয়িজ এই দুটোর মধ্যে যে কোনো একটি অপশন বাছতে বলি, আপনি কোনটি বেছে নেবেন? হোয়াট রাবিশ, অবশ্যই আমি আমার কোম্পানিকেই চুজ করব। কোম্পানি থাকলে এমপ্লয়িজও আসবে। তার মানে এতদিন ধরে যারা আপনার কোম্পানিতে দিনরাত খেটে আপনাকে সহযোগিতা করলো, তাদের আপনার কাছে কোনোই দাম নেই? শুনুন, সেন্টিমেন্টাল হয়ে লাভ নেই, আমি সেরকম মানুষও নই। আপনি আমাকে দুটো অপশনের মধ্যে একটা অপশন বাঁচতে বলেছেন, আমি করেছি। আই উইল স্টিক টু মাই কোম্পানি, দ্যাটস অল। আমি এটি আশা করেছিলাম যে আপনি এরকমটাই অ্যান্সার দেবেন। আপনি চাইলেই আমার কথা শুনে নিজের অপশন চেঞ্জ করতে পারতেন, বাট আপনি সেটি না করে নিজের অপশনে স্টিক রইলেন। গুড, আই এম ইমপ্রেসড। ইউ হ্যাভ ক্লিয়ার্ড দ্য ফার্স্ট রাউন্ড। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আমি সুজয়কে চুজ করব। 10 লাখ কেন, 10 কোটির অফার দিলেও আমি সুজয়কেই চুজ করব, আর এর পেছনে আমি কোনো এক্সপ্লেনেশনও দিতে রাজি নই। আপনার না কোয়েশ্চেনটাই বেসলেস। রং অ্যান্সার। মানে? আপনি হেরে গেছেন রিজুবাবু। এই এই কি উল্টোপাল্টা বকছিস বে? হেরে গেছি মানে? রং অ্যান্সার মানে? প্রথমত তুই একটা বেসলেস কোশ্চেন করেছিস, দ্বিতীয়ত তোর কথা অনুযায়ী আমাকে সুজয়কে টাকা নিচে রাখতে হবে। আবে বাঞ্চোদ, তুই কি মাইন্ড রিডার, বড় জ্যোতিষী? তুই কি আমাকে পুঙ্খানুপুঙ্খ চিনিস? তোর মতন সুরের বাচ্চাকে না আমার চেনা আছে। 10 লাখ টাকার অফার দেবে, ভগবানের দূত, তুই আমার লাউড়ার মুত, সারা খানকির ছেলে। এখন তুই আমাকে 100 কোটি টাকার অফার দিলেও আমি খেলবো না। সুজয়, হ্যাঁ সুজয়, সুজয়, আমি বলেছিলাম না লোকটা স্ক্যামার। সুজয়, সুজয়। Sur la plage abandonnée, coquillages et crustacés, qui l'eût cru déplore la perte de l'été. আপনি যেই ভুল উত্তর দিয়েছেন, ওটার পরিণামস্বরূপ আপনার প্রিয় বন্ধুকে আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছে।
এই এই শুয়োরের বাচ্চা, কি কি বলছিস? তার অস্তিত্ব এখন শূন্য। C'est triste quand on pense à la saison du soleil et des chansons. Pourtant je sais bien l'année prochaine tout refleurira, nous সুজয় কোথায়? Mais en attendant je suis en peine de quitter la mer et ma maison. Le Mistral va s'habituer à courir sans les voiliers, et c'est dans ma chevelure ébouriffée qu'il va le plus me manquer. Le soleil, mon grand copain, ne me brûlera que de loin, croyant que nous sommes ensemble un peu fâchés d'être tous deux séparés. Time is a great teacher, but unfortunately, it kills all its pupils. লাস্ট কোয়েশ্চেন, আপনি আপনার কিছু মিডিয়া বাইটসে এক অদ্ভুত রাতের কথা বলেন, কোন নাকি অফার আসে এন্ড পরে জানা যায় সবটাই ছিল ধোঁয়াশা, আর সেই ধোঁয়াশা থেকে বেরিয়ে আমি আজ একজন সাকসেসফুল মানুষ। সেই ধোঁয়াশাটাই আজ ক্লিয়ার করে বলুন। দেখুন, আমি বুঝতে পেরেছি যে আপনারা হয়তো সেই ঘটনাগুলোর কথা জানতে পেরে এখানেও একই ঘটনা রিক্রিয়েট করতে চাইছেন। দেখুন, এটা যদি কোনো ব্ল্যাঙ্ক কল হয় দেন প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ। এখন আই গেস বুঝতে পেরেছেন যে এটা কতটা প্র্যাঙ্ক চলছে। আপনি জাস্ট পুরো ঘটনাটি ডিসক্লোজ করুন, সেই রাতে কি হয়, কিভাবে হয়, তারপর নিচের বাড়ি বেচে বিজনেস স্টার্ট কেন করলেন। আপনি মিডিয়া বাইটসে একদমই সূক্ষ্ম ইনফরমেশন দিয়েছেন। আমি ফুল ডিটেলড এক্সপ্লেনেশন চাই রাইট নাও। না না না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো। হ্যালো রক্তিম, কি হয়েছে ওখানে বলো। রক্তিম এখন অজ্ঞান হয়ে পড়ে আছে, স্বাভাবিক, নিজের স্ত্রীর মৃত্যু সামনে থেকে এক্সপিরিয়েন্স করলো। নিজের কোম্পানি রক্তিমকে বাঁচাতে চাইবে, যা বলা হচ্ছে জাস্ট ডু ইট। হ্যালো হ্যালো, আমি বলছি, শুনুন প্লিজ, আমার কোম্পানিকে কিছু করবেন না, প্লিজ প্লিজ ডোন্ট ডু ইট। ওকে, শুরু করুন। আমার কাছে 10 লাখ টাকার একটা অফার আসে, আর আমি সেই অফার অ্যাকসেপ্ট করি। কিন্তু সে আমাকে আমার একমাত্র বন্ধু সুজয় আর 10 লাখ টাকার মধ্যে একটাকে চুজ করতে বলে। আমি সুজয়কে চুজ করি এবং সেই পুরো অফারটাকে ফ্রড, স্ক্যাম এসব ভেবে কল কেটে দিই। যখন পাশের রুমে যাই সুজয়কে সবটা বলতে, সেখানে সুজয় ছিল না। সেই লোকটার কথা মতো সুজয়ের অস্তিত্ব তারা মুছে দেয়, কারণ আমি নাকি রং অ্যান্সার দিয়েছি। ফোন থেকে সত্যি সুজয়ের কিছুই পাওয়া যাচ্ছিল না, ওর নাম, নাম্বার, ছবি, ডিটেলস সব গায়েব। আমার অ্যাংজাইটি স্টার্ট হয়ে যায় আর আমি সেন্সলেস হয়ে পড়ি। প্রায় 12 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। আমি তো বেশ কনফিউজ। সুজয় যে বাড়িতে ভাড়া থাকতো, আজ সেই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড বলছে কিনা ও সুজয়কে চেনেই না। আমি নাকি দুটো মদের বোতল নিয়ে ছাদে উঠে একা একা মদ খেতাম। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তো আমি এসব প্রথমবার শুনছি। আবার আবার আমাকে যে টাকা অফার করেছিল সেই লোকটারও কোনো পাত্তা নেই। সুজয় আর আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নেই যে। আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি না? তো পিটিএসডি মানে পিটিএসডি হলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আসলে তোমার বাবার মৃত্যুর পরে তুমি এতটাই একা হয়ে পড়েছিলে
যে সিজিফিলিক ক্যারেক্টার সুজয়ের জন্ম দিয়ে ফেলেছি, এবং এই সুজয় এই ক্যারেক্টার তোমার সাপোর্ট সিস্টেম হিসেবে থাকতো বলছি এই কারণে, ইট মে বি কালকের ওই ঘটনার পর সে দূরে চলে যেতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। আসলে গতকাল যে লোকটা তোমাকে টাকার অফার দিয়েছে বলছো, সে কিন্তু তোমার ওই পিটিএসডি এর ফলে জন্ম নিয়েছে। এটা থেকে বেরোনোর উপায়? অ্যাসাইলাম। 2-3 মাস তুমি অ্যাসাইলামে থাকো, ওখানে প্রপার ট্রিটমেন্ট হবে। ডোন্ট ওয়ারি, তুমি টাকা পয়সা নিয়ে ভেবো। আসলে মতিলাল বাবুর অবদান আমাদের এই পরিবারে অনেক রয়েছে। তুমি এক কাজ করো, এই ফর্ম দুটোতে সিগনেচার করে দাও। আর হ্যাঁ, আজ না হয় তুমি আমাদের রিহাবে থাকো, আগামীকাল না হয় অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হবে। হ্যালো সৌমিক, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি আমার চেম্বারে চলে এসো। আমার ডেস্কের উপর দুটো ফর্ম রাখা আছে, তুমি এই ফর্ম দুটো নিয়ে মিস্টার সেনের ক্লিনিকে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি একটা জরুরি কাজে বেরোচ্ছি, তুমি চলে এসো। ওকে, ঠিক, তুমি চলো আমার সঙ্গে। প্রায় 4 মাস পর আমি যখন অ্যাসাইলাম থেকে বের হই, নিজেকে বেশ স্ট্রং, ফ্রেশ আর মোটিভেটেড লাগছিল। আমি সবার প্রথমে নিজের বাড়ি বিক্রি করার ডিসিশন নিই। এই ডিসিশনটা আমার পক্ষে নেওয়া বেশ শক্ত ছিল বটে, কিন্তু আমিও মনকে শক্ত রেখে ডিসিশনটা নিই। আর তারপর বাড়ি বিক্রির টাকা দিয়ে আমার বিজনেসটা শুরু করি। And now the rest is history. বাহ, আপনি বেশ ভালোভাবে এক্সপ্লেন করলেন দেখছি। গুড, বাট সো সরি, আপনি এই রাউন্ডটি ক্লিয়ার করতে পারলেন না। কেন? আমি তো সবটাই বলে দিলাম। এমনি আমার মুড হয়েছে তাই। তো এবার আপনার কোম্পানি ডিস্ট্রয় করা যাক। কেন? কি লাভ হচ্ছে এসব করে? এই তোমরা কি চাও? অনেক সহ্য করেছি, আর না। এখানে পঞ্চর করবে। কে আছিস দেখি? সুজয়? সুজয়, কি হয়েছে? আমি বুঝতে পারছি না এখানে হচ্ছেটা কি। আমার নাম তীর্থ, কাজের সূত্রে আমার এখানে পোস্টিং হয়। এখানে এসেই আমি রিজুকে দেখতে পাই। প্রথমবার ওকে দেখে ভীষণ অবাক হয়েছিলাম, জানো, হুবহু আমার মতো দেখি। তারপর আমি যে অনাথ আশ্রমে বড় হয়েছিলাম সেখানে যোগাযোগ করে জানতে পারি যে আমার নাকি এক যমজ ভাই ছিল, তাকে নাকি এক বড় বিজনেসম্যান অ্যাডপ্ট করে নিয়েছে। ফ্যাসিনেটিং, হ্যাঁ? আচ্ছা, তার মানে তুমি আর রিজু আইডেন্টিক্যাল টুইনস? আইডেন্টিক্যাল টুইনস। তবে এর বেশি রিজু সম্পর্কে কিছু জানতে পারিনি। এটুকু জানতে পেরেছি যে তাকে যে অ্যাডপ্ট করেছে সে এখন আর নেই। তোমার মনে আছে নদীর তীরে একটা লোকের সঙ্গে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সেই লোকটাও আমারই সেটিং। সে কি? সেই লোকটাও তোমার সেটিং? কেন তুমি এত কিছু না করে তুমি সরাসরি রিজুকে ফোন করে না সবকিছু জেনে নিতে পারতে? সেটা ওকে জানাতেই তো চাই না। কেন? ওকে একজন বড় বিজনেসম্যান অ্যাডপ্ট করবে, ও মজায় নিজের লাইফ লিড করবে। আমি অনাথ আশ্রমে বড় হব আর এই বালের জব করে দিন কাটাবো। হ্যাঁ দেখো, আমি একটা কথা বলছি, ও কিন্তু স্ট্রাগল করছে কিন্তু এখনো। আমি জানি, আমি সব জানি। যা যা তুমি সেদিন লোকটাকে বলেছো আমি তো জানি, কিন্তু ওর নামে যে বাড়িটা রয়েছে সেটার ওয়ার্থ আই গেস তুমিও জানো। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আমি তো সেই দিন বাড়িটার ব্যাপারে কোনো উচ্চারণ করিনি, তুমি জানলে কিভাবে? আমি কোনোভাবেই রিজুকে বাড়ি বন্ধকের ব্যাপারটা কনভিন্স করাতে পারছি না। যদি একবার কনভিন্স হয়ে যায় না, তাহলে আমি কোনো না কোনোভাবেই বাড়িটা আমার নামে লিখিয়ে নেবই। যদি প্রমাণ চাও তাহলে আমার কাছে ভিডিও আছে, দেখে নিতে পারো, দেখবে। আচ্ছা, তুমি চাওটা কি? একটু বিজনেস করতে চাই। মানে তুমি যেটা করতে চাইছো
সেটা যদি আমরা দুজন মিলে করি তাহলে সাকসেস রেট ডাবল, ঠিক কি না? প্ল্যানটা কি? ওর আইডেন্টিটি আমি নেব, তারপর ওর বাড়িটা বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে বড় বিজনেস স্টার্ট করব, আর সেই বিজনেসের আমরা দুজন পার্টনার থাকবো। এতই সহজ? আমার কথা মতো যদি চলো তাহলে সবটাই সহজ হবে। ঠিক আছে, আই মিন। আপনি অবাক হচ্ছে সুজয়, আমাদের এই প্ল্যানের ডাক্তারবাবু একজন অংশীদার। উনি যা প্ল্যান বলেন তা মেনে চললে আমরা যা চাইছি তা অ্যাচিভ করা একেবারে সহজ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের প্ল্যান তাহলে রেডি, বলুন কি করতে হবে। রিজুর এই মেন্টালি স্ট্রং থাকা, এটাকে কনভার্ট করতে হবে। মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি দুটোকে ওর উইক করে দিতে হবে। রিটালিন বলে একটা ড্রাগ আছে, সেটা যদি ব্যবহার করা যায়, যার মূল সাইড এফেক্ট হচ্ছে অ্যাংজাইটি। পাশাপাশি যদি আমরা প্রেডনিসন ওভারডোজ দিতে পারি, তার ফলে ওর ভীষণ ব্লাড হয়ে আসবে, ডিজিনেস, ইনসমনিয়া, গা গুলানো এসব হতে থাকবে, ফলে ও মেন্টাল এবং ফিজিক্যালি দুদিক থেকে উইক হতে থাকবে। তুমি নিয়মিত তার ড্রিঙ্কসে এই দুটো ড্রাগস আলাদা আলাদাভাবে মেশাতে থাকবে। Laisse tomber les filles, laisse tomber les filles, un jour c'est toi qu'on laissera. যাতে বডিতে এটার এফেক্ট কনসিস্টেন্টলি বাড়তে থাকে। Laisse tomber les filles, un jour c'est toi qui pleureras. তাকে ওয়ার্ক ফ্রম হোম জবের আশা দিয়ে পরে তার সাথে প্রতারণা করব। এই ড্রাগসের প্রভাবে তার মাইন্ড, ফিজিক এতটাই দুর্বল থাকবে যে ওই প্রতারণার এফেক্ট তার উপর স্বাভাবিকের চেয়ে বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আমি আপনাকে 10 লাখ টাকার একটা অফার দিতে চাই। সেই সময় তার যা কন্ডিশন থাকবে 90% চান্স রয়েছে যে সে এই অফারটাকে অ্যাকসেপ্ট করবে। Les filles, tu le paieras un de ces jours. বাট এটাকে 100% বানানোর জন্য সুজয় তোমাকে তাকে সাপোর্ট করতে হবে, যাতে সে এটাকে কোনো না কোনোভাবে ডিনাই না করতে পারে। সুজয়, আমাদের মেইন ফোকাস থাকবে তাকে মেন্টালি ইল বানিয়ে অ্যাজ আ পেশেন্ট অ্যাসাইলামে পাঠানো। C'est les cœurs blessés, tu n'auras personne. এর জন্য ওর একমাত্র বন্ধু অর্থাৎ তোমার গায়েব হয়ে যাওয়াটা ভীষণ জরুরি। ওর ফোনে তুমি অটো কল রেকর্ডিং সেটিং এনেবল করার বাহানায় নিজের সমস্ত ইনফরমেশন ডিলিট করে নেবে। যখন রিজু সেন্সলেস হয়ে যাবে সেই সময় তুমি তার ফোন থেকে সেই লোকটার সমস্ত ইনফরমেশন ডিলিট করবে, সাথে সেই বাকি টাকাটাও সরিয়ে নেবে। তোমার সাথে সাথে এই পুরো ইনসিডেন্টটাকেও তার ইলিউশনেরই একটা পার্ট বানিয়ে ফেলতে হবে। তোমার আর রিজুর একটাই কমন প্লেস, তুমি যে বিল্ডিং এ রেন্টে আছো। সেই বিল্ডিং এর ওয়াচম্যান আর বাকি সবাই যাদের সাথে তোমাদের দুজনের লিঙ্ক আছে, সবাইকে অলরেডি ম্যানেজ করা হয়ে গিয়েছে। তোমার অস্তিত্ব মুছে ফেলার প্ল্যানে তারাও আমাদের সাথেই আছে। এরপর বাকি প্ল্যান সঠিকভাবে এক্সিকিউট করার জন্য ডাক্তারবাবু তো আছেনই। দীর্ঘদিনের এই ড্রাগসের এফেক্ট তাকে এমন একটা জোনে নিয়ে চলে যাবে যে কোনটা রিয়েল আর কোনটা সারিয়াল সেটা বোঝার অ্যাবিলিটিও প্রায় চলে যাবে। আর সেই সুযোগেই তার বাড়ি আমার নামে করে নেব। L'amour, c'est cela. L'amour, ça. Sourire au sourd-muet. Tout ce temps, une personne que nous se réveille au matin, tes bras autour de mon cou. Délire au freluquet que tu as en me regardant souffrir ces instants difficiles. L'amour, c'est cela. Dire qu'il faut simplement partir. Tu oublieras le sourire, les regards qui battent. L'amour, ça fait tous ces mots que l'on jure de ne jamais. সুজয় ওয়েট, আই এম সরি। সুজয়
দেখো তীর্থ, সাডেনলি আমার মাথায় একটা কোশ্চেন ক্লিক করলো। তুমি আর রিজু তো আইডেন্টিক্যাল টুইন্স, তাহলে তো তুমি রিজুর সিগনেচার 1-2 মাস প্র্যাকটিস করে দেন ওই সিগনেচার ইউজ করে তুমি প্রপার্টি সেল করেই দিতে পারো। তাহলে আমরা কেন এত লং প্রসিডিউরে যাচ্ছি? ব্যাপারটা এত সহজ নয় সুজয়। আমার ডিসগ্রাফিয়া রয়েছে, এটা একটা রাইটিং ডিসঅর্ডার। আমি রিজুর বিহেভিয়ার, রিজুর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু কপি করতে পারবো, কিন্তু তার হ্যান্ডরাইটিং কপি করতে পারবো না। তাই আমাদের প্রথম কাজ হবে রিজুর প্রপার্টি পেপারে রিজুর সিগনেচারটা নিয়ে নেওয়া, তারপর তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো। ব্যাপারটাকে এমনভাবে দেখাবো যেন রিজুর 4-5 মাসের একটা ট্রিটমেন্ট চললো। ট্রিটমেন্ট থেকে বেরিয়ে রিজু মোটামুটি সুস্থ হয়ে গেল বটে, কিন্তু তার ডিসগ্রাফিয়া ধরে গেল। এটার কোনো স্পেসিফিক রিজন হয় না, আর এর কোনো স্পেসিফিক বয়সও নেই। এটা সার্টিফিকেট বানিয়ে দেবেন ডক্টর। বাহ, দ্যাটস গ্রেট। তাহলে তো তোমার আর রিজুর সিগনেচার নিয়ে চাপই রইল না, তার উপর ডিসগ্রাফিয়া সার্টিফিকেটও হয়ে যাচ্ছে। অবশ্যই ওই ডিসগ্রাফিয়ার সার্টিফিকেটটাই হবে আমার রক্ষা কবচ। না, শুধু ডিসগ্রাফিয়া না, সেই মেন্টাল অ্যাসাইলামের সার্টিফিকেটও। সুজয়, সুজয়, এই 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 কে 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 কে? হ্যালো হ্যালো স্যার, স্যার রিজু জানলা ভেঙে ওখান থেকে পালিয়ে গেছে স্যার। কি পালিয়ে গেছে মানে? স্যার কেশব ওর হাত পা খুলে ওকে বাথরুমে নিয়ে যাচ্ছিল, তখনই নাকি কেশবকে মাথাতে আঘাত করে সে ফাঁকে পালিয়ে যায়। কেশবকে কোথাও দেখতে না পেয়ে ওর ঘরে ঢুকতেই দেখি কেশব মেঝেতে পড়ে আছে আর জানলাটাও ভাঙা। তোমাদেরকে না কতবার বলেছি যে ওর হাত পা যেন বাঁধা থাকে। স্যার এই কেশবের উদারতা এত, কত বুঝিয়েছি ওকে, স্টিল দেখেন কি হয়ে গেল। এখন ফোনে টাইম ওয়েস্ট না করে যাও ওকে খোঁজো। ওকে স্যার, ওকে স্যার। স্যার আমাদের এলাকা থেকে কিছু দূরে একজনের বাজ পড়া ফলে মৃত্যু হয়, ভেরিফাই করলাম ওটাই রিজু। মানে পুরো বডিটাই পুড়ে গিয়েছে, বাট ড্রেস, হাতের আংটি, বডি স্ট্রাকচার পুরোটাই সেম স্যার। হ্যালো তীর্থ, বডি পাওয়া গেছে, হুবহু তোমার মতন। বেশ, এবার কি করতে হবে আই গেস আপনি জানেনই। ডোন্ট ওয়ারি, বাই দি ওয়ে বডিটা তোমার অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো তো? হ্যাঁ, বাই দ্য ওয়ে ডক্টর, ডিসগ্রাফিয়ার সার্টিফিকেট? না না, ওসব নিয়ে ভেবো না, ওটা রেডি করা আছে, কাল এসে তুমি নিয়ে যেও, কেমন? রিজু 2021-এ বেঁচে গেল কি করে সেটা না হয় বুঝলাম, কিন্তু সে তো প্রচন্ড উইক। সে সার্ভাইভ করলো কি করে, কার থ্রুতে? যদিও ধরে নিলাম অন্য কোথাও গিয়ে রিকভার হচ্ছে, কিন্তু তবুও তো তার রিকভার হতে মিনিমাম 2-1 বছর সময় লাগবে। তখন সে পুলিশের কাছে গিয়েও কিছু করতে পারবে না, কারণ তার কাছে যথাযথ প্রমাণ নেই। উল্টো দিকে রিজুর কাছে কিছুই নেই, সে যে একটি মাস্টার প্ল্যান ক্রিয়েট করো। ধরে নাও ওপেন এন্ডেড প্লট, অডিয়েন্সের উপর ছেড়ে দিয়েছি। তবে তুমি যদি রিজুর কোনো সার্ভাইভাল ব্যাক স্টোরি দেখাতে চাও, সেটা তুমি দেখাতেই পারো।
আফটার অল ইউ আর দ্য ডিরেক্টর, আই এম জাস্ট প্রোভাইডিং ইউ আ স্টোরি। এই স্টোরির কোন সিন তুমি কিভাবে দেখাবে, দ্যাটস টোটালি আপ টু ইউ। উই কল ইট ডিরেক্টরস লিবার্টি, রাইট? তবে হ্যাঁ, কোর প্লটটা যেন ওটাই থাকে। অ্যাবসলিউটলি স্যার, আই গট ইট। আপনার স্টোরিটা জাস্ট অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। আমি ডেফিনেটলি এটা নিয়ে একটা ফিল্ম বানাবো। দ্যাটস গ্রেট। আপনার ইনভেস্টমেন্ট এন্ড গাইডেন্সের জন্য আমাদের ওটিটি আজ এতটা ফেমাস হয়েছে। সেই ক্ষেত্রে আপনার স্টোরিতে ফিল্ম বানানোটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। সো ডান। তাহলে বাজেটিং করে আমার জানিও। দেখো, মেকিং, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন কোনো ক্ষেত্রে যেন কোনো রকম কমতি না থাকে। ওকে? অবশ্যই। আর হ্যাঁ, স্টোরির রাইটারের নামটা আমার জায়গায় অন্য একজনের নাম ব্যবহার করব। তোমাকে পরবর্তীতে জানিয়ে দেব নামটা। ওকে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। ডোন্ট ওয়ারি স্যার। সরি, বাট লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, করো, অবশ্যই। সুজয় তো ওর এত ভালো বন্ধু, খুব ক্লোজ বন্ধু, বাড়িটা ওর নামে হতেই ও এভিল হয়ে গেল। রিয়েল লাইফে সুজয় রিজুর বাড়িটাকে নিজের নামে করার কথা হয়তো ভাবতেও পারতো না। সে যদি তীর্থর পাল্লায় পড়তো, সে কথা সে রিজুকে আগেই জানিয়ে। জানি না, হয়তো সে এই চক্করে তীর্থর হাতে মারাও পড়তে পারত। তবে এই স্টোরিতে সুজয়ের ক্যারেক্টারটার মধ্যে একটু এভিল শেড এনে একটু চেঞ্জেস করলাম। দেখলাম বেশ একটা ইন্টারেস্টিং প্লট তৈরি হচ্ছে। আই গেস অডিয়েন্সের এনগেজমেন্ট এতে বাড়বে। যেমন স্টোরির শেষে সুজয়ের ক্যারেক্টারটা তোমার মাথায় যেভাবে স্ট্রাইক করলো,